আগরপাড়া থেকে এলাম ব্রাহ্মণবেড়িয়া। এখানে যে বৃদ্ধ ভদ্রলোকের বাড়িতে উঠি তিনি ওখানকার একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। কয়েক বছর পূর্বে সংবাদপত্রে তার মৃত্যু সংবাদ জেনেছিলাম। আমি তার ওখানে গিয়ে পৌঁছই বিকেলবেলা। সন্ধ্যার কিছু আগে তিনি বললেন, আপনি ব্রাহ্মণ, আমার বাড়িতে রাঁধুনি ঠাকুর নেই, আপনাকে কিন্তু নিজে রাঁধতে হবে, আমাদের রান্না তো আপনাকে খেতে দিতে পারি নে। আমার কোনো আপত্তি ছিল না অবশ্যই, কিন্তু তাদের দিক থেকে ছিল। সেটা বুঝেই আমি রাঁধতে রাজি হয়ে গেলাম। সন্ধ্যার সময় চাকর এসে আমায় বাড়ির মধ্যে রান্নাঘরে ডেকে নিয়ে গেল। আয়োজন দেখে তো আমার চক্ষু স্থির। 3-4 রকমের মাছ, কপি, বেগুন, শাক, আলু, আরও কত কি পৃথক পৃথক থালায় কোটা, হলুদ বাটা, জিরে বাটা, ছোট ছোট পাত্রে সাজানো। একবার জীবনে নিজে রান্না করে খাওয়ার প্রয়োজন উপস্থিত হয়েছিল। শুধু ভাতে ভাত রাঁধবার অভিজ্ঞতা অর্জন করেছিলাম সেই কদিন। এত আয়োজনের মহাসমুদ্রে তাতে পাড়ি জমানো যায় না। আমি বিষণ্ণ মুখে এটা ওটা নাড়াচাড়া করছি। পাশের ঘর থেকে একটি অল্প বয়সী বিধবা মহিলা এসে আমার রান্নাঘরের দরজার পাশে দাঁড়ালেন। বোধহয় আমার হাতা খুন্তি ধরবার ভঙ্গি দেখেই তিনি এক চমকে আমার রন্ধনবিদ্যার দৌড় বুঝে নিলেন। চাকরকে ডেকে আমায় কি বলতে বললেন। চাকর বলল, দিদিমণি বলছেন আপনি রাঁধতে জানেন তো? আমি বললাম, যদি বলি রাঁধতে জানি নে, এদের মুশকিলে ফেলা হয়। আমার জন্যে এরা কিভাবে কি খাওয়া দাওয়ার আয়োজন করবে এই রাত্রিকালে, সেভাবে এদের এখন বিব্রত করা অত্যন্ত অসঙ্গত হবে। সুতরাং তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, রান্না কেন জানবো না, কত রেঁধেছি। ভাবলাম আর দেরি করা উচিত নয়, যা হয় একটা হাঁড়িতে চড়িয়ে দিই। কি একটা হাঁড়িতে চড়িয়েছি। মহিলাটি আবার এসে দাঁড়ালেন দরজার পাশে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমার রান্নার বহর দেখে তিনি বুঝলেন, এভাবে রন্ধন কার্য চললে আমার অদৃষ্টে আজ খাওয়া নেই। অতিথির প্রতি কর্তব্য স্মরণ করেই বোধহয় তিনি আমার সঙ্গে কথা বললেন। আমি দেখিয়ে দিচ্ছি, আপনি রাঁধুন তো, হাঁড়িটা নামিয়ে ফেলুন। তারপর তিনি সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিতে লাগলেন। 2-3 ঘন্টা লেগে গেল সব জিনিস রাঁধতে। যখন খেতে বসেছি তিনি একটু দূরে বসে আমায় যত্ন করে খাওয়ালেন। হেসে বললেন, আপনি যে বললেন রাঁধতে জানেন, একটু একটু জানি, সামান্য, মানে খুব ভালো রকম নয়। কিছুই জানেন না আপনি রান্নার। আমি চুপ করে রইলাম। বিদ্যে যেখানে ধরা পড়ে গিয়েছে সেখানে কথা বলা সঙ্গত নয়। 2 দিন আমি তাদের বাড়ি ছিলাম। ভদ্রমহিলা 4 বেলা কেবল আমার রান্নার জায়গায় দাঁড়িয়ে যে আমায় রান্না দেখিয়ে দিতেন তাই নয়, তিনি শুধু হাঁড়িটা ছুঁতেন না, বাকি কাজ সব নিজের হাতেই করতেন। তরকারিতে মশলা মাখানো, তরকারি হাঁড়িতে ছেড়ে দেওয়া, সব। তিনি গৃহস্বামীর বিধবা কন্যা, যেমন শান্ত তেমনি স্নেহময়ী ও কর্তব্যপরায়ণা। আমি তাকে দিদি বলে ডেকেছিলাম। তিনিও আমার ওপর ছোট ভাইয়ের মতো ব্যবহার করেছিলেন যে 2 দিন তাদের ওখানে ছিলাম। আমার ভ্রমণ পথে আর একটি মহিলার সাক্ষাৎ পেয়েছিলাম, সে কথা যথাস্থানে বলবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে নোয়াখালী রওনা হই দুপুরের ট্রেনে। এখানে এসে স্থানীয় জনৈক উকিলবাবুর বাড়িতে উঠি। একটা জায়গা আছে যা মনের মধ্যে অবসাদ ও অস্বস্তির সৃষ্টি করে। নোয়াখালী সেই ধরনের শহর। হয়তো এখানে একটি দিন মাত্র থেকেই চলে যেতাম, কিন্তু যে ভদ্রলোকের বাড়ি গিয়ে উঠেছিলাম তিনি আমায় যেতে দিলেন না। তার আতিথেয়তার কথা আমার চিরদিন স্মরণে থাকবে। ভদ্রলোক নোয়াখালী বারের একজন বড় উকিল। তার বাড়ি যেন একটি হোটেলখানা। বাইরের দিকে এক সারি টিনের ঘরে কয়েকটি দরিদ্র স্কুলের ছাত্র থাকে। ভদ্রলোক তাদের শুধু যে খেতে দেন তা নয়, ওদের সমুদয় খরচ নির্বাহ করেন। এছাড়া আহুত ও অনাহুত কত লোক যে তাঁর বাড়ি দুবেলা পাতা পাতে তার কোনো হিসেব নেই। এই ভদ্রলোকের নাম আমি আজ এখানে উল্লেখ করলাম না, তার কোনো প্রয়োজন নেই। আশা করি তিনি আজও বেঁচে আছেন এবং ভগবানের কৃপায় দিন দরিদ্রের উপকার সমানভাবেই করে যাচ্ছেন। আমার চেয়ে তার বয়স অনেক বেশি, কিন্তু আমার সঙ্গে তিনি মিশতেন ঠিক যেন সমবয়সী বন্ধুর মতো। সকালে উঠে আমার ঘরে এসে বসে কত গল্প করতেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো ছিল না তার বাড়ি। অত লোককে খেতে দিতে গেলে রাজভোগ দেওয়া চলে না গৃহস্থের বাড়ি। কিন্তু ভদ্রলোকও আমাদের সঙ্গে বসে সেই মোটা চালের ভাত, ডাল আর হয়তো একটা চচ্চড়ি কি ভাজা দিয়ে খেয়ে উঠতেন। তিনি গৃহস্বামী, এত টাকা উপার্জন করেন, নিজের পৃথক ভোগের আয়োজন ছিল না তার। দেশ বেরিয়ে যদি মানুষ না দেখলাম তবে কি দেখতে বেরিয়েছি। চিরযৌবনা নিসর্গ সুন্দরী সবকালে সব দেশেই মন ভুলায় তার শ্যামল চেলাঞ্চল, বনময় ফুলসজ্জা, মধুমল্লির সৌরভ ভরা তার অঙ্গের সুবাস।
তাকে সব স্থানে পাওয়া যায় না সে রূপে, কিন্তু মানুষ সব জায়গাতেই আছে। প্রত্যেকের মধ্যেই এক একটা অদ্ভুত জগৎ, দেখতে জানলেই সে জগৎটা ধরা দেয়। তাই দেখতেই পথে বার হওয়া। মানুষের বিভিন্ন রূপ দেখবার আমার চিরকাল আগ্রহ। নতুন মানুষ দেখলেই মনে হয় ওর সঙ্গে বসে একটু আলাপ করে ওকে চিনি। দেখতে চেয়েছিলাম বলেই বোধহয় কত রকমের মানুষকেই যে দেখালেন এ জীবনে। মানুষকে জেনে চিনে লাভই হয়েছে, ক্ষতি হয়নি, একথা আমি মুক্ত কণ্ঠে বলবো। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপাতত ক্ষতি বলে মনে হলেও ভবিষ্যতে মনের খাতায় তাদের অঙ্ক পড়ে গিয়েছে লাভের দিকেই। মানুষের অন্তর একটি রহস্যময় বিরাট বিশ্ব, এর সীমা নেই, শেষ নেই। মানুষের অন্তর্লোক আবিষ্কারের অভিযান উত্তর দক্ষিণ মেরু অভিযানের মতোই কষ্ট ও অধ্যাবসায় সাপেক্ষ, সেই রকমই বৈচিত্র্যময়। ভদ্রলোক আমাকে বললেন, আপনি এখানে থাকুন আরও কিছুদিন। আমি বললাম, আমার থাকবার জো নেই, নইলে নিশ্চয় থাকতাম। এখন আপনাকে ছাড়তে ইচ্ছে হয় না। আবার কবে আসবেন বলুন? তার কোনো ঠিক নেই, তবে এদিকে এলেই আপনার এখানে আসব। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি হলেও চেহারা এখনও যুবকের মতো। অমন উদার মুখশ্রী আমি খুব বেশি লোকের দেখিনি, আর সবসময়েই আনন্দ হাসি খুশি নিয়েই আছেন। আমায় বললেন, দেখুন, আমার ইচ্ছে করে লোকজন নিয়ে খুব আমোদ করি, সকলেই আমার এখানে খাওয়া দাওয়া করুক, সবাইকে নিয়ে থাকি। একবার কি হলো জানেন? কদিন ধরে একটি পয়সা আর নেই। আমার জমানো টাকা বলে কিছু বড় নেই তো, যা আয় তাই ব্যয়। একদিন আমার স্ত্রী বললেন, শুধু ডাল আর ভাত ছাড়া আর কিছুর ব্যবস্থা নেই। শুধু ডাল দিয়ে ভাত মেখেই সবাইকে নিয়ে আমোদ করে খাওয়া গেল। আমি একা বসে খেতে পারি নে। সত্যি তাই দেখেছি এর বাড়ি। দিন মানে সকলের একসঙ্গে খাওয়া বড় একটা হয়ে ওঠে না, কারো কাছারি, কারো স্কুল। কিন্তু রাত্রে ভিতর বাড়ির রান্নাঘরের দাওয়ায় 18-19খানা পিঁড়ি পড়বে। উকিলবাবুর পিঁড়ি মাঝখানে, তার আশপাশে তার আশ্রিত দরিদ্র ছাত্রগণ, তার ছেলেমেয়েরা, অতিথি অভ্যাগতের দল। সবাই যা খাবে তাকেও তাই দেওয়া হবে। খাওয়ার সময় সে একটা মজলিসের ব্যাপার। উকিলবাবু গল্প করতে ভালোবাসেন, গল্প করতে পারেনও। ছাত্রদের উপদেশ দেন, তার প্রথম জীবনের ছোটোখাটো ঘটনা বলেন, হাসির গল্প করেন। আমি এই মজলিসে বিশেষ কোনো আনন্দ পাইনি, তার কারণ আমি নবাগত, ওদের কাউকে চিনি না, অল্প দিনের পরিচয়। এসব ক্ষেত্রে যেমন হয়, উকিলবাবু যখন কথা বলছেন সেখানে আর কেউ বলতো না কিছু, তিনিই একমাত্র বক্তা। যেমন আমাকে কখনো তিনি কিছু বলবার অবকাশ দেননি। আমার ইচ্ছে করলেও বলতে পারতাম না। আমার মনে হতো ভদ্রলোক খুব ভালো, কিন্তু বড় সংকীর্ণ জগতে নিজেকে আবদ্ধ রেখেছেন। ওর জগৎ এই নিজের বাড়িটি নিয়ে, এই আশ্রিত জনদের নিয়ে, এদের মধ্যে রাজত্ব করেই তার প্রতিষ্ঠা। এদের বাইরে অন্য কোনো জগৎ ইনি দেখেছেন কি? কখনো দেখবার তৃষায় ব্যাকুল হয়েছেন কি? না দেখলেও কোনো ক্ষতি নেই, যদি অতৃপ্ত আকাঙ্ক্ষার আকুলতা মনের মধ্যে সদা জাগ্রত থাকে। বাসনা ও ব্যাকুলতা মনের যৌবন। ও দুটো চলে গিয়েছে যে মন থেকে, সে মনে জরা বাসা বেঁধেছে। নিজে তো সুখ পায় না, অপরকেও দিতে পারে না। সব বাসনার অবসান যে মনে, আকুলতা তীব্রতা যে মন থেকে, তৃপ্তির দ্বারা ভোগের দ্বারাই হোক বা ক্ষীয়মান কল্পনার জন্যেই হোক চলে গিয়েছে, সে মন স্থবির। যেখানে গিয়েছি সেখানেই দেখেছি পূর্ণনাভ যেমন নিজের জালের মধ্যে জড়িয়ে বসে থাকে, গুটি পোকা যেমন গুটির মধ্যে নিজেকে বন্দি রাখে। প্রত্যেকে এক এক নিজস্ব ক্ষুদ্র জগতে নিজেদের বন্দি রেখে হৃষ্টমনে জীবনের পথে চলেছে। এজন্যে তারা অসুখী নয়, অতৃপ্ত নয়। কত জগৎ দেখে বেড়ালে তবে সংকীর্ণতার জ্ঞান মানসপটে প্রতিভাত হয়। এই জ্ঞানটাই বড়। এই জ্ঞান অর্জন করা সময় সাপেক্ষ, তাও জানি। মনুষ্যত্বকে পূর্ণভাবে প্রতিষ্ঠিত করবার পথে প্রধান সহায় প্রসারতাকে চেনা, তাহলেই সংকীর্ণতাকে চেনা যায়। নোয়াখালী থেকে আমি গেলাম মেঘনার তীরবর্তী একটি ক্ষুদ্র গ্রামে। সেখানে কোনো কাজের জন্য যাইনি। বিস্তৃত মেঘনা নদীর তীরে বসে একটা দিন অলসভাবে কাটাতে গিয়েছিলাম। বিদায় নিয়ে এসেছি নোয়াখালী থেকে। এখানে দুদিন কাটিয়ে অন্যদিকে চলে যাব। আমার কাজ ছিল মেঘনার ধারে একটি ক্ষুদ্র ঝোপের ছায়ায় চুপ করে সারাদিন বসে থাকা। বড় গাছ সেখানটাতে নেই। নদীর ধারে বর্ষার ভাঙনে সব গিয়েছে। আছে এখানে ওখানে দু একটা ছোটোখাটো ঝোপ। ভারী আনন্দে কাটিয়েছিলাম এখানে এই দুটি দিন। এত বড় নদী আমাদের দেশে নেই। মেঘনার বিরাট বিস্তৃতিকে সমুদ্র বলে মনে হতো।
যেন কক্সবাজারের সমুদ্র তীরে বসে আছি। আমার সামনে যেন চিরজীবন অবসর, কত স্বপ্নজাল বনবার অবকাশ, দীর্ঘ দীর্ঘ অবকাশ। সবচেয়ে ভালো লাগতো বিকেলে, ধীরে ধীরে ছায়া পড়ে আসতো বড় বড় ধানের মাঠের ওপর, মেঘনার বিস্তৃত জলরাশির ওপর। জলচর পাখির বিরাট দল আকাশ অন্ধকার করে যেন কোন সুদূরকালের চরের দিকে উড়ে যেত। সন্ধ্যার আগ রক্ত আকাশের আভা পড়ত জলে, দূরের বৃক্ষশ্রেণীর মাথায়। তারপরে আকাশে নবেন্দু লেখা ফুটে উঠত আমার মাথার ঠিক ওপরে। খুব বড় পাল উড়িয়ে মহাজনী বহর চলে যেত নদী বেয়ে সন্দ্বীপে কি চাটগাঁয়ে। যাদের বাড়ি উঠেছিলাম তারা এখানকার বেশ বড় ধরনের গৃহস্থ। কোনো পুরুষে কেউ কাজ করে না। বিস্তৃত ধানের জমির ফসলে বছর চলে যায়। বাড়িতে অনেক গরু, হাঁস ও ছাগলের পাল। আমি থাকতাম বাইরের একটা ঘরে। সেদিন বেরিয়ে ফিরলে গৃহস্বামী আমার কাছে তামাক টানতে টানতে গল্প আরম্ভ করলেন। আমার কৌতূহল হলো ওদের জীবনযাত্রা সম্বন্ধে জানবার। জিজ্ঞেস করলাম, আপনাদের এ বাড়ি কতদিনের? আজ প্রায় 20 বছরের। এদিকে ভাঙন ধরেনি অনেক দিন। ধানের জমিতেই আপনাদের চলে বোধহয়? তা 250 বিঘে জমি আছে। নিজেরা লাঙলে চাষ করেন না ভাগে? বর্গাদি, অত জমি কি নিজে লাঙলে চাষ করা যায়? ধান ছাড়া অন্য কোনো চাষ আছে? আর যা আছে তা সামান্যই। ধানই এদেশের প্রধান ফসল। গোলার ধান বেচে সংসারের কাপড় চোপড়, ওষুধ বিশুদ্ধ, বিয়ে থাওয়া সব হয়। শুধুমাত্র ধানের ফসলের ওপর এখানকার জীবনযাত্রা প্রতিষ্ঠিত। দেখেছি সকালে উঠে ছেলেমেয়েরা পান্তা ভাত খায়, বড় লোকেরা খায় চিড়ে, মুড়ি বা খই। মুড়ির চেয়ে এখানে চিড়ে বা খইয়ের চলনই বেশি। দুপুরে গরম ভাত, বিকেলে ছেলে মেয়েদের জন্যে আবার বাসি ভাত বা খই চিড়ে। রাত্রে সকলের জন্য আবার গরম ভাত। ধান থেকে যা পাওয়া যায় তাছাড়া অন্য কোনো খাদ্য এখানে মেলে না। খেতেও এরা অভ্যস্ত নয়। অবশ্যই তরিতরকারি, মাছ, দুধের কথা বাদ দিই। ফলের মধ্যে নারকেল ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। যেদিন সন্ধ্যাবেলা আমি এখান থেকে চলে যাই সেদিন সকালবেলা গৃহস্বামী বৈষয়িক কাজে কোথায় চলে গেলেন। আমি তার কাছে বিদায় নিয়ে রাখলাম। তিনি অত্যন্ত দুঃখিত হলেন যে আমার যাবার সময় তার সঙ্গে দেখা হবে না। বাড়িতে পুরুষ মানুষের মধ্যে একজন চাকর ক্ষেত খামারের কাজ দেখে, আবার ক্ষেতের তরিতরকারি হাটে নিয়ে গিয়ে বিক্রি করে। আমার খাওয়ার জায়গা বাইরের ঘরের সঙ্গে একটা ছোট্ট কুঠুরিতে হতো। এদিন সেই খাবার সময় উপস্থিত রইল। মেয়েরা আমার সামনে বেরুতেন না। ভাত দিয়ে তারা চলে যেতেন। খেতে বসে কোনো জিনিসের দরকার হলে 9-10 বছরের একটি ছোট মেয়ে নিয়ে আসতো। সন্ধ্যার পূর্বে গরুর গাড়ি এলো। আমি মালপত্র গাড়িতে তুলে দিতে বললাম। এমন সময় সেই ছোট মেয়েটি এসে বলল, বাড়ির মধ্যে আসুন, ডাকছে মা। আমি ভাবলাম আমায় ভুল করে ডাকছে, ছেলে মানুষ, আমায় কেন ডাকবেন তারা? বললাম, কাকে ডাকছেন খুকি? আমি নয়, তোমার ভুল হয়েছে। না, মা বললেন আপনাকে ডেকে নিয়ে আসতে। অগত্যা খুকির সঙ্গে আমি বাড়ির মধ্যে গেলাম। গিয়ে দেখি নিচুমতো চালাওয়ালা একটা দাওয়ায় একখানা আসন পাতা, তার সামনে থালায় খাবার সাজানো। আপনাকে মা খেতে বলছেন, আপনি গাড়িতে যাবেন, কোথাও খাওয়া হবে কি না খেয়ে নিন। আমি সত্যি অবাক হয়ে গিয়েছি তখন। এখান থেকে 4 মাইল দূরবর্তী স্টেশনে গিয়ে রেলে চাপবো এবং এই প্রায় সারা রাতি ট্রেনে কাটাতে হবে। এই অবস্থায় খাওয়া হবে না তো নিশ্চয়ই, কিন্তু মেয়েরা সে কথা আন্দাজ করলেন কি করে? এই ভেবে আমি আশ্চর্য না হয়ে পারলাম না। খেতে বসে গেলাম। অবশ্যই আমি ব্রাহ্মণ মানুষ, সূর্য ডুববার পূর্বে 2 বার ভাত খাবো না। বোধহয় এই কথা ভেবে মেয়েরা খেতে দিয়েছেন চিড়ে খইয়ের লাড়ু, নারকলের লাড়ু, মুড়কি, দুধ, কলা ইত্যাদি। আমার মনে আছে ছোট বড় নানা আকারের লাড়ু, কতগুলো খেলার মার্বেলের মতো ছোট। যতক্ষণ থালার সমস্ত খাবার নিঃশেষ না করলাম ততক্ষণ মেয়েরা ছাড়লেন না। ছোট মেয়েটিকে দিয়ে বারবার অনুরোধ করতে লাগলেন এটা খেতে ওটা খেতে। তাদের আগ্রহে ও আন্তরিকতায় আমার মনে যে ভাব জাগলো তা হলো নিছক বিস্ময়ের ভাব। কেন আমাকে খাওয়ানোর জন্যে এদের এত আগ্রহ? অতিথি বিদায় নিয়ে গেলে তো ঝামেলা মিটে যায়। সে লোকটা রাত্রে আবার পেট ভরে খেলে না তার জন্যে মাথা ব্যথা করার কার কি গরজ? জগতে নিঃস্বার্থ স্নেহ ও সেবা খুব বেশি দেখা যায় না বলেই অনেক বৎসর পূর্বের সেই সন্ধ্যায় সেই অজানা গৃহলক্ষ্মীদের স্নেহের স্মৃতি আমার মন থেকে আজও মুছে যায়নি।
শীতলক্ষ্যা নদীর ওপর পুল পার হয়ে আবার ট্রেন এসে থামলো ঘোড়াশাল স্টেশনে। ঘোড়াশাল ঢাকা জেলায়। এখান থেকে কিছু দূরে নরসিংদী গ্রামের হাই স্কুলে আমার এক বন্ধু হেডমাস্টার। অনেকদিন তার সঙ্গে দেখা হয়নি। বিদেশ ভ্রমণের সময় পরিচিত বন্ধুজনের দেখা সাক্ষাৎ বড় আনন্দ দান করে। সেজন্যে ঠিক করেছিলাম ঢাকা যাওয়ার পথে বন্ধুটির ওখানে একবার যাব। নরসিংদী বেশ বড় গ্রাম, তবে স্কুলের জায়গাটি কিছু দূরে। গ্রামের বাইরে মাঠের মধ্যে স্কুল। আমি যখন গিয়ে সেখানে পৌঁছলাম তখন বেলা প্রায় 11টা। একটি ছাত্রকে জিজ্ঞেস করতে বলল, হেডমাস্টার বাবু এখন ক্লাসে আছেন। ছেলেটিকে বললাম, আমি এখানে অপেক্ষা করছি, তুমি হেডমাস্টার বাবুকে গিয়ে বলো তার একজন বন্ধু দেখা করতে এসেছে। কিছুক্ষণ পরে দেখি আমার বন্ধু ছেলেটির পিছু পিছু আসছেন। এইভাবে এই দূর প্রবাসে আমাকে হঠাৎ দেখে তিনি খুব খুশি। বললেন, তারপর কোথা থেকে এলে হে? আমি কিভাবে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি তা সব খুলে বললাম। বন্ধু বললেন, বেশ ভালো ভালো, এখানে যখন এসে পড়েছ কিছুদিন থাকো। কলকাতা থেকে এসে একেবারে হাঁপিয়ে পড়েছি হে। আজ 2 বছর এই গড ফরসেকন জায়গায় যে কি কষ্টে আছি তা আর কি বলবো। একটা লোকের মুখ দেখতে পাইনে। সুন্দরবনে বাস করছো নাকি? এত লোকের মধ্যে থেকেও লোকের মুখ দেখতে পাও না, কিরকম? অজপাড়া গাঁয়ের স্কুল, পূর্ববঙ্গের একটি ক্ষুদ্র গ্রাম। স্কুলের শিক্ষক যারা সকলেরই বাড়ি এখানে। হেডমাস্টার আর হেড পণ্ডিত এই দুজন মাত্র বিদেশি। আমার বন্ধু ছাত্র জীবনে পড়াশোনায় ভালো ছিলেন, খুব স্মার্ট, ভালো ক্রিকেট খেলোয়াড়, চেহারাও খুব সুন্দর। এহেন স্টাইলবাজ, সুপুরুষ, ইংরেজিতে উঁচু সেকেন্ড ক্লাস পাওয়া ছেলে মাত্র 60 টাকা মাইনেতে এই সুদূর ঢাকা জেলার এক পাড়া গাঁয়ে এসে আজ 3 বছর পড়ে আছে। চাকুরির বাজার এমনি বটে। এইসব কথা মনে মনে ভাবছিলাম সারা পথ আসবার সময়ে। কিন্তু এখানে এসে মনে হলো বন্ধুটি যে জায়গায় আছে আর কিছু না হোক অন্তত প্রাকৃতিক দৃশ্য হিসেবে জায়গাটা ভালো। গ্রামের বাইরে দিগন্ত বিস্তৃত মাঠ মেঘনার তীর ছুঁয়েছে। তারই মাঝে মাঝে ছোট ছোট বেতঝোপ, মাঝে মাঝে বুনোশঠির গাছ, এদিকে একটা ছোট খাল। স্কুলের বাড়িটি এই ছোট খালের ধারে, বড় বড় ঘাসের বনের আড়ালে। নিকটে লোকালয় আছে বটে, কিন্তু এখানে দাঁড়িয়ে হঠাৎ মনে হয় অস্ট্রেলিয়ার বা দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে এসে পড়েছি কোনো মায়া বলে। স্কুল বাড়ির পাশে বোর্ডিং, 3-4টি বড় বড় ঘর। সেগুলির মেঝে হয়নি এখনো, সুতরাং মাটির সঙ্গে প্রায় সমতল, অত্যন্ত নিচু ভিতের ওপর বাড়িটা গাঁথা। আমার বন্ধুর কথা মতো একটি ছেলে আমায় সঙ্গে করে এনে বোর্ডিংয়ের একটা ঘরে বসিয়ে রেখে গেল। আমার বন্ধুটি এই ঘরে থাকেন। একটা কাঠের তক্তপোষ, তার ওপর আধময়লা একটা বিছানা, আর তারপর খান কতক বই ছড়ানো। অন্যদিকে কতকগুলো চায়ের পেয়ালা, একটা স্টোভ, 2টো টিনের তোরঙ্গ, একজোড়া পুরনো জুতো ইত্যাদি। হেডমাস্টারের জন্যে বোর্ডিংয়ের এই ঘরটি ছেড়ে দেওয়া হয়েছে বুঝলাম। স্কুল ছুটি হয়ে গেল ঘন্টা 2 পরেই। আমার বন্ধু হাসি মুখে এসে ঘরে ঢুকলেন, আর 2টি আধময়লা কাপড় পরা শিক্ষক তার সঙ্গে বোর্ডিংয়ের দৌড় পর্যন্ত এসে সম্ভবত হেডমাস্টারকে পৌঁছে দিয়ে গেলেন তার ঘরে। আমার বন্ধু তাদের বললেন, আপনারা আসবেন কিন্তু এখনই, বেশি দেরি না হয়, চা খাবার সময় হয়েছে প্রায়। আমি ভাবলাম আমার বন্ধু বোধহয় ওই 2টি শিক্ষককে চায়ের নিমন্ত্রণ করল। বন্ধুকে সে কথা জিজ্ঞেস করতে তিনি ঠোঁট উল্টে তাচ্ছিল্যের সুরে বললেন, ওদের আবার নেমন্তন্ন করব কি? ওরা তো দিনরাত এখানে পড়ে থেকে আমায় খোশামত করে। আমাদের ড্রয়িং মাস্টার একজন, আর একজন সেকেন্ড পণ্ডিত। ওদের বললাম এসে চা করতে আমাদের জন্যে, ওরা আমার অর্ধেক কাজ করে দেয়। সেই পুরনো চালবাজ বন্ধু আমার, কিছুই বদলায়নি ওর। তারপর আমার বন্ধু বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ে বললেন, সব বাঙাল হে বাঙাল, মুখ দিয়ে ভাষা উচ্চারণই হয় না। আমাদের মতো ইংরেজি বাংলা মুখ দিয়ে বেরোবে কোথা থেকে ওদের? আমার ইংরেজি শুনে ওরা সবাই ভারী আশ্চর্য হয়ে যায়, বলে এমন উচ্চারণ কখনো শুনিনি। তাই সবাই খুব খাতির করে। বন্ধু গর্ব ভরে আমার দিকে চেয়ে রইলেন। অনেকদিন পরে সতীর্থের সঙ্গে সাক্ষাতে বড় আনন্দ হলো। কলেজ জীবনের কথা মনে পড়ল। পটুয়াটোলার একটা মেসের ঘরে বসে বন্ধুটির মুখে এমনই কত চালবাজির কথাই যে শুনেছি। কিছুক্ষণ পরে সেই 2টি মাস্টার এসে ঘরে ঢুকলেন। আমার বন্ধু মিথ্যা নেহাত বলেনি। ঘরে ঢোকবার মুহূর্ত থেকে আর যতক্ষণ তারা ছিল
ততক্ষণ এমন একটা নম্র, লাজুক, নিতান্ত দাসসুলভ ব্যবহার করলো আমার বন্ধুর সামনে, যে দেখে আমার নিতান্ত কষ্ট হলো। এদের কথাই খুব বেশি ঢাকা জেলার টান, কিন্তু আমার কানে বেশ লাগতো। ড্রয়িং মাস্টারটির বয়স একটু বেশি। তিনি ঢোকবার কিছু পরেই আমার বন্ধুর রূপগুণ ও বিদ্যার প্রশংসা সেই যে শুরু করলেন, আর হঠাৎ সে প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে আসতেই চান না। আমায় বললেন, বাবুর বাড়ি কলকাতায়। আপনি আর হেডমাস্টার বাবু পড়েছিলেন একসঙ্গে? আজ্ঞে হ্যাঁ। আপনিও এমএ পাস? আমি বিএ পাস করেছিলাম, আর পড়া ঘটেনি। কি করছেন এখন বাবু? একটা চাকুরি করি, তাতে বেরিয়ে বেড়াতে হয়। সেজন্যই তো আপনাদের দেশে এসে পড়েছি। খুব ভালো হয়েছে এই গরিবদের দেশে এসেছেন। আপনারা কলকাতার কলেজের ভালো ছেলে। আপনাদের মুখের ভাষাই অন্যরকম। বড় ভালো লাগে হেডমাস্টার বাবুর মুখের ভাষা আর ইংরেজি শুনতে। এরকম এদেশে কখনো শোনেনি। এ দুটি শিক্ষক দেখলাম আমার বন্ধুর সমস্ত কাজ করে দেয়। ওরাই চা করে আমাদের খেতে দিল, আবার তামাক সেজে দিল। একজন গিয়ে বাজার থেকে পান নিয়ে এলো, কারণ পান ফুরিয়ে গিয়েছিল। ওরা অনেক রাত পর্যন্ত রইল। সন্ধ্যার পরে ওরা আমার বন্ধুকে বলল, মাস্টার বাবু, তাহলে আপনি বসুন, বাবুর সঙ্গে কথা বলুন। আমরা দুজনে খাবারটা তৈরি করে ফেলি। আমি বললাম, কেন, বোর্ডিংয়ে ঠাকুর নেই? আছে, তা উনি ঠাকুরের হাতে খান না, নিজেই রাঁধেন। আমরা জোগাড় যন্ত্র করে দিই। বোর্ডিংয়ের চাকরে সে সব কাজ করে না? চাকর নেই এ বোর্ডিংয়ে, ছেলেরা নিজেদের কাজ নিজেরা করে। আমি বন্ধুকে বললাম, চলো আমরাও রান্নাঘরে গিয়ে বসি। রান্নাঘরে আমরা এসে বসলাম বটে, কিন্তু সেখানে আমাদের জন্য ময়দা মাখা, রুটি সেঁকা, তরকারি রাঁধা প্রভৃতির যাবতীয় কাজ করল শিক্ষক দুটি। আমার বন্ধু বেশ চুপ করেই বসে রইলেন। এদের কাজে এতটুকু সাহায্য করলেন না। এমনভাবে ওদের সেবা নিলেন যেন এ সেবা তাঁর ন্যায্য প্রাপ্য। ব্যাপার দেখে মনে হলো রোজই এই ব্যাপার চলে। শিক্ষক দুটি প্রতি রাত্রে হেডমাস্টারের রান্নাবান্না করে দিয়ে যায়। আমাদের পরিবেশনও করলো ওরা। ড্রয়িং মাস্টারটি আমায় বলল, আপনি কিছু খাচ্ছেন না কেন বাবু? ভালো করে খান। কত যত্নে ওরা আমায় বসে খাওয়ালো। হেডমাস্টারের বন্ধু, সুতরাং আমিও ওদের খাতিরের ও খোসামদের পাত্র। অমন যত্ন আমার আপনার জন্য বোধ হয় কোনোদিন করেনি। রাত্রে ওরা বাড়ি চলে গেল। যাবার সময় আমাদের জন্যে পান পর্যন্ত সেজে রেখে গেল। আমি কিছু দূর গেলাম ওদের এগিয়ে দিতে। ড্রয়িং মাস্টারটিকে দেখে মনে কেমন অনুকম্পা জাগে। যেমন নিরীহ তেমনই দরিদ্র। কাপড় চোপড় বেশি নেই, একটা আধময়লা পিরানের ওপর একটা উড়ুনি, একখানা আধময়লা মোটা ধুতি, এই ওর পরিচ্ছদ। আমি মাঠের মধ্যে গিয়ে ওকে বললাম, আপনার বাড়ি কোথায়? এই কাছেই, সাটিরপাড়া গ্রাম। কতদিন স্কুলে আছেন? তা প্রায় 7 বছর আছি বাবু। কিছু মনে করবেন না, এখানে কত পান? 15 টাকা। আর হেডমাস্টার বাবু এসে আমায় দিয়ে স্কুলের খাতাপত্র লেখার কাজ কিছু কিছু করিয়ে নিয়ে স্কুল থেকে 3 টাকা মাসে দেওয়ান। বড় উঁচু মনোর। বাড়িতে কে কে আছে আপনার? বাবা, মা, 2 বোন আর আমার স্ত্রী। আমার একটি ছোট ছেলে। মাইনে তো খুব বেশি না। অন্য স্কুলে যান না কেন? কে দেবে বাবু? আজকাল চাকরির যা বাজার। বিএ পাশ করে বেকার বসে আছে। আর আমি তো মোটে নর্মাল ত্রৈবার্ষিক পাস। আমাদের কি চাকরি করা জোটে বাবু? জমি জমা আছে বাড়িতে? সামান্য ধান জমি আছে, তাতে 6 মাসের খোরাকি চালটা ঘরে আসে। বাকি 6 মাস টানাটানি করে সংসার চলে। কি করব বাবু? যখন এর বেশি রোজগারের ক্ষমতা নেই, এতেই সন্তুষ্ট থাকতে হয়। নর্মাল পাশ করা একজন পণ্ডিত আজ 7 বছর 15 টাকায় ঘষছে। কোনোখানে উন্নতির আশা নেই। শিয়ালদা স্টেশনের একজন কুলিও মাসে অন্তত 15 টাকার 1.5 গুণ থেকে 3-4 গুণ রোজগার করে। এদের দিকে চাইলে কষ্ট হয়। এরা আমাদের ছেলেপুলেকে মানুষ করে দেবার ভার নিয়েছে। পরম নিশ্চিন্তে সে ভার এদের উপর চাপিয়ে আমরা বসে আছি। এ কথা কি কখনো ভাবি যে এরা কি খেয়ে আমাদের সন্তানদের মানুষ করে দেবে? হাওয়া খেয়ে তো মানুষ বাঁচে না। আবার সকাল হতে না হতে এরা ফিরে এসে জুটলো হেডমাস্টারের ঘরে। সকালের চা এরাই করে দিল। বোঝা গেল এই কাজ ওরা রোজই করে। আসবার সময় এরা আবার একটা কাঁচকলা ও গোটা কতক ডিম এনেছে। ওদের উপরওয়ালা হেডমাস্টারকে খুশি রাখবার জন্যে কত না আয়োজন ওদের। আমার বন্ধুটি আগের মতো পড়াশুনো করেন না। এখানকার এইসব অর্ধশিক্ষিত লোকদের ওপর সর্দারি করে বেশ আনন্দে দিন কাটাচ্ছেন। ইনি একসময় নিজেকে সচল এনসাইক্লোপিডিয়া করবার দুরূহ প্রচেষ্টায় অনেক সময় ব্যয় করেছিলেন। বন্ধুবান্ধব মহলে বাজি রেখে পরের ভুল ধরে ছাত্রাবস্থায় আত্মপ্রসাদ লাভ করতেন।
একে জিজ্ঞেস করলাম, কি হে, এখানে পড়াশোনা কিরকম করছো? না ভাই, এখানে কিছু বই নেই, নিজেরও অত পয়সা নেই যে বই আনাই। তাহলে কষ্টে আছো বলো? তা নয়, আমার মত বদলাচ্ছে ক্রমশ। কিরকম শুনি? কতকগুলো ইনফরমেশনের বোঝা মাথার মধ্যে চাপিয়ে নিয়ে আগে ভাবতাম খুব বিদ্যে হয়েছে আমার। যাদের মাথার মধ্যে এসব থাকতো না তাদের ভাবতাম মূর্খ, কিছু জানে না। এখন দেখছি জীবনে সব কিছু জানবার প্রয়োজন নেই। কয়েকটি বিষয় বেছে নিয়ে শুধু তাদের সম্বন্ধে জানতেই সারা জীবন কেটে যেতে পারে। অন্য বিষয় সম্বন্ধে কিছু জানবার দরকার হয়, রেফারেন্সের বই খোলো, দেখো। মানুষের মস্তিষ্কের ওপর অনাবশ্যক বোঝা চাপিয়ে লাভ নেই। সত্যি তোমার অনেক বদলেছে দেখছি। তার মানে কি জানো, তখন ছিলাম সদ্য কলেজের ছোকরা, রক্ত বেজায় গরম। এখন ক্রমশ অভিজ্ঞতা দ্বারা অনেক বুঝছি। অভিজ্ঞতা না হলে কিছু হয় না জীবনে। সে কি হে, জীবনে অভিজ্ঞতা তো হবেই, তাই নিয়েই তো জীবন। এক জায়গায় যদি চুপটি করে বসেও থাকো বেঁচে, তাহলে অভিজ্ঞতা আটকায় কে? কি বুঝলে অভিজ্ঞতায়? বুঝলাম এই, জীবনে যদি কিছু দিতে হয় তবে নির্জনে ভাববার দরকার বড় বেশি, পড়ার চেয়েও অনেক বেশি। এখানে এই নির্জন জায়গায় আজ 2 বছর একা বাস করে অনেক বদলে গিয়েছি। হ্যাঁ, অনেক কিছু বুঝেছি। কিন্তু যার মাথায় কিছু নেই, দুনিয়ার কোনো খবর রাখে না, তার চিন্তার মূল্য কি দাঁড়াবে? অন্তত আমার সম্বন্ধে তুমি কথা বলতে পারো না। আমি এখন যদি চিন্তা করি তার খানিকটা মূল্য অন্তত আমার কাছেও দাঁড়াবে। আমার নিজের জীবন সম্বন্ধে পরের কথা আমি ভাবি নে, নিজের জীবনের কথা। অনেক কাজ হয় এতে। কোন বিষয় ভালো লাগে পড়তে? পলিটিক্স সম্বন্ধে জানবার বড় ইচ্ছে। আগে এই জিনিসটা ভালো করে পড়িনি, এখন মনে হয় না পড়ে ভালো করিনি। দেশের পলিটিক্স না বিদেশের পলিটিক্স? সব দেশেরই, বিশেষ করে নিজের দেশের। আমার মত এসব সম্বন্ধে অন্য রকম। কি শুনি তোমার মত? আমার মতে ইউনিভার্সকে বুঝতে চেষ্টা না করলে মানুষের কিছুই হলো না। গ্রহ নক্ষত্র এইসব, শুধু গ্রহ নক্ষত্র নয়, সব কিছু, পশু পাখি গাছপালা, পৃথিবী, গ্রহ নক্ষত্র, স্পেস, এক কথায় আমাদের জীবনের গোটা পটভূমি। ইউনিভার্সকে না বুঝলে তার স্রষ্টার সম্বন্ধে কিছুই বোঝা যাবে না। ভগবানের বিরাট ঐশ্বর্য রূপটা আগে প্রত্যক্ষ করি, তারপর তার সম্পর্কে ভাবব। আমাদের মধ্যে কথা হচ্ছিল স্কুলের সামনের ফাঁকা মাঠে একটা বেঞ্চির ওপর বসে। সময়টা ছিল সন্ধ্যার কিছু পরেই, মাঠ ভরা জ্যোৎস্না সেদিন। এখানে ওখানে 2-1টি ক্ষীণতারা আকাশের গায়ে। জ্যোৎস্না পড়ে সবুজ বেতের ঝোপ চিকচিক করছে। অনেকদিন এমন ফাঁকা মাঠের মধ্যে বসে বন্ধুর সঙ্গে কথা বলিনি। দুজনেরই মনে বোধহয় এ কথা উঠেছিল, কারণ আমার বন্ধুটি চারিদিকে চেয়ে বললেন, কেমন জায়গাটা, ভালো নয়? হে, চমৎকার। এখানে এত দূরে ঢাকা জেলায় চাকরি পেলে কি করে? খবরের কাগজে দেখে দরখাস্ত করেছিলাম। আমাকে এরা তখনই অ্যাপয়েন্টমেন্ট দিল। এখানে কতদিন থাকবে? যতদিন না অন্য কিছু একটা পাই। কলকাতার কাছে যাবার বড় ইচ্ছে। আমি কিন্তু তোমার এই জায়গা বেশ পছন্দ করেছি। এই রকম ফাঁকা জায়গায় বাস করবার খুব ইচ্ছে আমার মনে, যদিও কখনো হয়নি। তুমি ভাই যেসব ভাবনার কথা বললে, স্পেস, গড অ্যাবসোলুট, স্টার্স ইত্যাদি, ও নিয়ে কখনো মাথা ঘামাইনি। আমি চাই যাতে দেশের আর দশের উপকার হয়। পলিটিক্স ভিন্ন অন্য কিছুর চর্চা ভালো লাগে না। সমাজে বাস করে, মানুষের মধ্যে বাস করে তাদের কথা ভাবলাম না, তাদের বুঝবার চেষ্টা করলাম না। কিনা কোথাকার নক্ষত্র, কোথাকার স্পেস, এইসব আমায় অ্যাপিল করে না। নানা রকমের মানুষ আছে, নানা রকমের মতও আছে। তোমার যা ভালো লাগে তোমার কাছে তাই ভালো। তবে আমি যদি থাকতে পেতুম তবে অন্য কথা চিন্তা করতুম। পলিটিক্সের কথা আমার মনে উঠতো না। তুমি যদি থাকতে এখানে আমার দলে ভিড়িয়ে নিতাম 1 মাসে, অর্থাৎ পলিটিক্সের দলে। আমার মনে হয় না যে তুমি সাফল্য লাভ করতে সে কাজে। আমি তোমার দলে যেতাম না। এমন মুক্ত মাঠের মধ্যে বসে পলিটিক্সের কথা যদি মনে উঠত, তবে মেঘনা নদীর পারে অমন সানসেট হওয়ার সার্থকতা কি রইল? থাকো না কেন এখানে? আমি চেষ্টা করব স্কুলে। না ভাই, এখন একটা চাকরি হাতে রয়েছে, এখন থাক, পরে দরকার হলে জানাবো। কিন্তু তুমি বা এ অজপাড়া গাঁয়ে কতকাল পড়ে থাকবে তা তো জানি না। এখানে থাকলে সব ভুলে যাব। অলরেডি মনে সন্তোষ এসে গিয়েছে, অর্থাৎ মনে হচ্ছে বেশ তো আছি। ওই তো ডেঞ্জার সিগন্যাল। পুরুষের পক্ষে নিজের অবস্থায় সন্তোষ বড্ড খারাপ লক্ষণ বলে বিবেচনা করি। আমারও ভয় হয়, তবে চাকরির যা বাজার তাতে তো নড়তে পারি না এখান থেকে।
কোথায় যাব ছেড়ে দিয়ে? অথচ এ যেন মনে হচ্ছে কোথায় পৃথিবীর এক কোণে পড়ে আছি, কোনো কিছুর খবর রাখছি না দুনিয়ার, একেবারে পুরনো হয়ে গেলুম হে। কান্টের মতো দার্শনিক একটা ছোট্ট শহরে ছিলেন জার্মানির। এত বড় চিন্তা করবার খোরাক পেয়েছিলেন সেখান থেকেই। শহরে না থাকলেই লোক পুরনো হয় বলে মনে করো কেন? নতুন আর পুরনো অত্যন্ত সাধারণ ধরনের শ্রেণী বিভাগ। নতুন মাত্রেই ভালো নয়, পুরনো মাত্রেই মূল্যহীন নয়। এ কথা তোমাকে তো বলার দরকার করে না। এই সময় শিক্ষক দুটি এসে পৌঁছলো। তারা দূর থেকে আমাদের দেখতে পেয়ে এই দিকে এলো। ড্রয়িং মাস্টার বিনীতভাবে বলল, মাস্টারবাবু চা করে আনি? আর রাত্রিরে আপনারা কি খাবেন? আমি তাদের বসালাম বেঞ্চিতে। তারা বসতে চায় না। চা করে এনে না হয় বসছে, এখন দেরি হয়ে যাবে চায়ের। আসলে হেডমাস্টারের সঙ্গে এক বেঞ্চিতে বসতে বোধ হয় সংকোচ বোধ করে। আমার অন্তত তাই মনে হলো। আমি বললাম, আচ্ছা আপনাদের এই গাঁয়ের মাঠ কেমন লাগে আপনাদের কাছে? ড্রয়িং মাস্টার বলল, বেশ লাগে, মেঘনার ধারে আরও ভালো, চলুন যাবেন? জ্যোৎস্না রাত ভারী চমৎকার দেখতে হয়েছে, মাস্টারবাবু যদি যান। আমার সে কথা মনেই ছিল না। সিকি মাইল দূরে মেঘনা, জ্যোৎস্না রাত্রে মেঘনার তরঙ্গ ভঙ্গ দেখবার লোভ সামলাতে পারা গেল না। বন্ধুকে নিয়ে আমরা গেলাম মেঘনার ধারে। ওপারে কি একটা গ্রাম, এপারে দিগন্ত বিস্তীর্ণ প্রান্তর, মাঝে মাঝে বাঁশবন, বনঝোপ। নোয়াখালী জেলার মেঘনা যতখানি চওড়া দেখেছি, এখানে নদী তার চেয়ে ছোট। তবুও আমার মনে হলো জলরাশির এমন শোভা দেখেছিলাম শুধু কক্সবাজারের ও মংডুর সমুদ্র তীরে। সন্দ্বীপের তালিবন শ্যাম উপকূল শোভা সেই এক সন্ধ্যায় স্টিমারের ডেক থেকে প্রত্যক্ষ করে মনে যে আনন্দ পেয়েছিলাম, আজও যেন সেই ধরনের আনন্দই আবার ফিরে এলো মনে। আমার বন্ধুটি মেঘনার ধারে বড় একটা আসেন না। তিনিই বললেন, এই সিকিমাইল পথ তিনি হাঁটতে রাজি নন। বললেন, আমার ওসব ভালো লাগে না। জল দেখে তোমাদের যে কি কবিত্ব উঠলে ওঠে তা তোমরাই বলতে পারো। ড্রয়িং মাস্টার লোকটি বেশ প্রকৃতি রসিক। প্রাকৃতিক দৃশ্য দেখবার মতো চোখ আছে ওর। এ কথা মনে মনে আমাকে স্বীকার করতেই হলো। আমার বন্ধু বললেন, আসলে তোমরা এতে দেখো কি, বলতে পারো? কি করে বলবো? এই নদী, জল, জ্যোৎস্না ভরা আকাশ, এ বেশ ভালো লাগে, তাই দেখি। কোন দিক থেকে ভালো লাগে? পিকচার এফেক্ট অফ দ্য ল্যান্ডস্কেপ? তাই বটে, কিন্তু তার চেয়েও বেশি। তুমি কি অস্বীকার করতে পারো যে তুমি যাকে একটা মস্ত স্পিরিচুয়াল আনন্দ বলে মনে করছো, তার সবখানি সেন্সুয়াস? প্রত্যেক স্থেটিক আনন্দ মাত্রই সেন্সুয়াস, তবে এই আনন্দ সূক্ষ্মতর শ্রেণীর। স্পিরিচুয়াল আনন্দের স্বগোত্র না হলেও নিকটতম আত্মীয় বটে, তবে এর প্রকৃতি চিরে চিরে কেটে কেটে দেখাতে বলো না। আমার মনে হয় কেউই তা করতে পারবে না। শাস্ত্রে চরম আনন্দকে বলেছে ব্রহ্মাস্বাদের সমতুল্য। কে ব্রহ্মকে আস্বাদ করেছে যে বিচার করবে? আনন্দের অ্যানালাইসিস ওভাবে হয় না। আমি একটা কবিতা পড়ে এর সমানই আনন্দ পাই যদি বলি? এ তর্ক তোমার সঙ্গে করব না, কারণ আমার ধাত অন্যরকম। আমার মনে হয় বদ্ধ ঘরে বসে হাজার কবিতা পড়লেও সে আনন্দ তুমি কিছুতেই পাবে না। এখানে আমার মনে হলো সন্দ্বীপের তালিবন শ্যামকুল আর আওরঙ্গজেবপুরের নিকটে চন্দ্রনাথ পাহাড়ের সেই বনভূমি। আমার বন্ধু প্রতিবাদ করে বললেন, এ তোমার গা জুড়ি কথা হলো। শোনো, একটা কথা আছে, দু ধরনের লোকের মধ্যে, যারা প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসে আর যারা ভালোবাসে না। এক দলের চোখ আছে, অন্য দলের নেই। চক্ষুষ্মান ও অন্ধ দু দলে তুলনা হয় না। এখানে বিচার হবে চক্ষুষ্মান লোক বন্ধ ঘরে কবিতা পড়ে যে আনন্দ পায়, সেই ধরনের আনন্দ সে প্রাকৃতিক সৌন্দর্য থেকে পায় কিনা। সুতরাং ভেবে দেখো, এ নিয়ে তর্ক হতে পারে কি? সম্মুখে মেঘনা নদীর বুকে জ্যোৎস্না রাশি এক মায়াপুরীর সৃষ্টি করেছে। আমার মনে হলো শুধু এই দৃশ্য প্রতিদিন দেখবার সুযোগ পাবো বলে স্কুল মাস্টারি নিয়ে এখানে থেকে যেতে রাজি আছি। 1 বছর ধরে এই দৃশ্য রোজ দেখলে মনের আয়ু বেড়ে যায়। আমার বন্ধু বললেন, আমার আরও ভালো লাগে না এত দূরে আছি বলে, দেশের মধ্যে হলে বোধহয় ভালো লাগতো। আমার মনে হয় এ তোমার ভুল। দূরে থাকা একটা অ্যাডভান্টেজ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পক্ষে। কি রকম? দেশ থেকে দূরে যত যাবে তত ল্যান্ডস্কেপের প্রকৃতি তোমার কাছে রোমান্টিক হয়ে উঠবে। ভ্রমণকারী ও এক্সপ্লোরাররা এটা ভালো করে বুঝতে পারে। বরফ ইংল্যান্ডেও জমে শীতকালে, তবে নর্থ পোলের বরফ মনে অন্যরকম ভাব জাগায়। একই বাঁশবন দেশের খালের ধারে দেখেছ, অথচ ইরাবতীর পাহাড়ি গর্জের ধারে সেই একই বাঁশবন দেখো, বুঝতে পারবে কি ভীষণ তফাৎ।
এবারকার ভ্রমণে আমি তা ভালো করে বুঝতে পেরেছি। কতবার দূর দেশের পাহাড়ের ওপর, সমুদ্রের ধারে কিংবা বনের ছায়ায় বসে দেশের কথা ভেবে দেখছি। অপূর্ব চিন্তা লাগায় মনে। সঙ্গে সঙ্গে চারিপাশের প্রকৃতি কি অপূর্ব রূপই না ধরে চোখের সামনে। এ হলো মনের রসায়ন, বোঝাতে পারি নে মুখে। অভিজ্ঞতার দ্বারা বুঝতে হয়, শুনলে বোঝা যায় না। আমার বন্ধু হো হো করে হেসে উঠে বললেন, এ যে তুমি এসোটেরিক তথ্যের দলে নিয়ে গিয়ে ফেললে দেখছি। তোমাদের মতো লোককে লক্ষ্য করেই রবীন্দ্রনাথ বাতায়নিকের পত্রে লিখেছিলেন, মাথার ওপর যে আকাশ নীল তাই দেখতে ছুটে যায় এটোয়া কাটোয়া। ওই ধরনের কিছু অস্বীকার করতে পারো? এ হলো অনুভূতির ব্যাপার, সুতরাং স্বীকার করি নে, অস্বীকারও করি নে। যাই হোক, তোমার ভালো লাগছে কিনা বলো। কেন ভালো লাগবে না? তুমি এখানে থেকে যাও, দিই না আমার স্কুলে একটা মাস্টারি জুটিয়ে। এ কথায় স্কুলের শিক্ষক দুটি খুব উৎসাহিত হয়ে উঠলেন। খুব ভালো হয় তাহলে, হেডমাস্টার বাবু চেষ্টা করলে এক্ষুনি হয়ে যায়। স্কুলের কমিটি কিছু নয়, সবই হেডমাস্টার বাবুর হাত। আমাকে তারা দুজনে বিশেষ করে অনুরোধ করলো থেকে যাবার জন্য। রাত 8টার সময় আমরা সবাই ফিরলাম বোর্ডিংয়ে। ড্রয়িং মাস্টার বলল, তাই তো, আমার সকাল সকাল উঠে আসা উচিত ছিল। এখন দেখছি খেতে আপনাদের অনেক রাত হয়ে যাবে। ওরা রুটি করতে বসলো রান্নাঘরে। আমরা কাছে বসে আগে এক পেয়ালা করে চা খেলাম, ওরাই করে দিল। আমার কতবার মনে হলো কি সুন্দর লোক এরা, পরের জন্যে অক্লান্ত সেবা করে যাচ্ছে দিনের পর দিন, কোনো দিন এতটুকু বিরক্ত হয় না। আমার বড় মনে ছিল এই নিরীহ শিক্ষক দুটির কথা। মাটি দিয়ে মানুষ গড়লেও বোধহয় এত নিরীহ ভালো মানুষ এত বিনয়ী হয় না। যেদিন নরসিংদী ছেড়ে চলে আসি, ওদের দুজনকে ছেড়ে আসবার কষ্টই আমার বড় বেশি হয়েছিল। আমাকে পরদিন স্কুলের অন্যান্য মাস্টার এবং ছাত্রেরা মিলে নিমন্ত্রণ করলো। আমাকে ও হেডমাস্টারকে নিয়ে তারা একসঙ্গে বসে খাবে। আবার সেই দিনই ড্রয়িং মাস্টারটিও আমাকে চায়ের নিমন্ত্রণ করে তার বাড়ি নিয়ে গেল। আমার বন্ধুকেও বলেছিল, কিন্তু সেই সময়ে স্কুল কমিটির মিটিং ছিল বলে তার যাওয়া হয়নি। সাটিরপাড়া গ্রামে এই প্রথম ঢুকি। ঢাকা জেলার অজপল্লী গ্রাম কেমন দেখবার সুযোগ এর আগে কখনো হয়নি। গ্রামের মধ্যে ছোট বড় বেদঝোপ বড্ড বেশি। টিনের ঘরই 12 আনা। দু একটা কোঠা বাড়িও চোখে পড়ল। আমি গ্রামের মধ্যে বেশি দূর যাইনি। গ্রামে ঢুকে ড্রয়িং মাস্টারের বাড়ি বেশি দূর নয়। একটা টিনের ঘরের দাওয়ায় আমায় নিয়ে গিয়ে বসালো। বেশ ফাঁকা জায়গা বাড়ির চারদিকে, তক্তপোষের ওপর শতরঞ্জি পাতা। একটি ছোট মেয়ে এসে আমাদের সামনে সাজা পান রেখে গেল। ড্রয়িং মাস্টার বলল, আমার ভাইঝি, ওর নাম মঞ্জু। মঞ্জু, বেশ সুন্দর নামটি। এসো তো খুকি মা এদিকে। এসো, বাবু বলছেন, কথা শুনতে হয়। এসো। হ্যাঁ, ভালো কথা। আমার স্ত্রী আপনার সঙ্গে আলাপ করতে চাইছিল। সে কলকাতার লোক, কখনো দেখেনি। বলেন তো আনি। বেশ তো, আনুন না তাকে। চা দেবার পূর্বে ড্রয়িং মাস্টার বাড়ির মধ্যে গিয়ে কি বলে এলো। কিছুক্ষণ পরে আধ ঘন্টা দিয়ে এক ছিপছিপে গৌরাঙ্গী সুন্দরী বধূ চা ও খাবার নিয়ে তক্তপোষে আমার সামনে রাখলো। ড্রয়িং মাস্টার বলল, প্রণাম করো ব্রাহ্মণ। মেয়েটি গলায় আঁচল দিয়ে প্রণাম করলে আমি বাধা দেবার পূর্বেই। কিন্তু সে ছেলে মানুষ, বয়স 18-19-এর বেশি হবে না। তাতে এত লাজুক যে বেচারি আমার দিকে মুখ তুলে ভালো করে চাইতেই পারল না। আমি তাকে বসতে বললাম তক্তপোষের এক কোণে। তার স্বামীও বসলো। অনেক বলবার পর মেয়েটির মুখ ফুটল। দু একটি কথা বলতে শুরু করলো আমার কথার উত্তরে। ঢাকা জেলার পল্লীগ্রামের টান এত বেশি যে ভালো করে বোঝাই যায় না। নিকটেই কি এক গ্রামে বাপের বাড়ি। আমি বললাম, আপনি কখনো কলকাতায় যাননি? মেয়েটি কিছু বলবার আগে ড্রয়িং মাস্টার হেসে বলল, ও কখনো সাটিরপাড়া ছেড়ে কোথাও যায়নি, রেল স্টিমার চড়েনি। মেয়েটি মুখ নিচু করে হাসলো। বেশ সুন্দর মুখ, যে কেউ সুন্দরী বলবে মেয়েটিকে। চা খাবার সময়ে আমার দিকে কৌতূহলপূর্ণ ডাগর চোখে চেয়ে দেখতে লাগলো মেয়েটি, যেন কোনো অদৃষ্টপূর্ব জীব দেখছে। বললাম, সময় থাকলে আপনার হাতের রান্না একদিন খেতাম, কিন্তু কালই চলে যাচ্ছি, আর সময় নেই। ড্রয়িং মাস্টারের বাড়িতে আর কেউ নেই, তার এই স্ত্রী ছাড়া। নিজেই সে কথা বলল, দেখুন, স্কুলে সামান্য মাইনে পাই, বাড়িতে একটা ঝি রাখলে ভালো হয়, কিন্তু তা পেরে উঠিনে। একা আমার স্ত্রীকে সব কাজকর্ম করতে হয়। ওর আবার শরীর তত ভালো নয়, কি করি, আমার সঙ্গতি নেই, বুঝতেই পারছেন। আমি বললাম, ইনি চমৎকার খাবার দাবার করতে পারেন তো, এই বয়সে শিখেছেন অনেক কিছু দেখছি।
মেয়েটি নিজের প্রশংসা শুনে লজ্জায় মাথা নিচু করল। আমি বললাম, এ গ্রামে বেশ শিক্ষিত লোক আছেন। ড্রয়িং মাস্টার বলল, আছেন বটে, তবে দেশে থাকেন না। একজন বিখ্যাত লোক আছেন, ঢাকার উকিল। আরও একজন কলেজের প্রফেসর আছেন, তবে তারা দেশে আসেন খুব কম। ইতিমধ্যে সেই ছোট মেয়েটি আবার এলো। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়েটি আপনার বাড়ির না? না, এটি আমাদের পাশের বাড়ির। ও এসে আমাদের বাড়িতে মাঝে মাঝে সাহায্য করে আমার স্ত্রীর। বড় ভালো মেয়েটি। ওরও কেউ নেই, দিদিমার কাছে মানুষ হচ্ছে। দিদিমার অবস্থাও বিশেষ ভালো নয়, গ্রামের লোকদের দয়ায় একরকম করে চলে। বাঙালি পরিবারের দুঃখের কাহিনী সব জায়গাতেই অনেকটা একরকম। কি আমার নিজের জেলায়, কি সুদূর ঢাকা জেলায়, শুনে দুঃখিত হওয়া ছাড়া অন্য কিছু করার নেই। ওখান থেকে বিদায় নিয়ে স্কুলে চলে আসবার পথে সন্ধ্যা হয়ে গেল। ড্রয়িং মাস্টার আমার সঙ্গেই ছিল। কি জানি কেন এই নিরীহ গ্রাম্য স্কুল মাস্টারের উপর আমার একটা অদ্ভুত ধরনের মায়া জন্মেছে। যেন মনে হচ্ছে ওকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে। আমার কলেজের সহপাঠী বন্ধুটির চেয়েও এই লোকটি আমার আপনার জন হয়ে উঠেছে এই কদিনে। বললাম, আপনি কলকাতার দিকে আসুন না কেন? কি যে বলেন বাবু, খেতেই পাইনে, তার কোথা থেকে ভাড়া জোগাড় করে কলকাতায় যাব? আমার 1 মাসের মাইনে। আর কলকাতায় গিয়েই বা আমার মতো নর্মাল পাস পণ্ডিত কত টাকা মাইনে পাবে? কথাটার মধ্যে যুক্তি ছিল, সুতরাং চুপ করে রইলাম। আমরা স্কুলের কাছে পৌঁছতেই কতকগুলি ছেলে আমাদের আলো হাতে এগিয়ে নিতে এলো। ওরা আমাদের স্কুলের হলে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি মহাকাণ্ড।